হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সিক্স সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সে, তাদের জন্য আজকে আমাদের যে আলোচনার বিষয়টা থাকবে সেটা হলো মেজর পেপার 10-এর জন্য, এবং টপিকটা হলো নারী ভোটাধিকার আন্দোলন। ঠিক আছে, তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199, এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেটাই করা হয়েছে 699। মনে রাখবা, এটা হচ্ছে পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি থাকবে শুধুমাত্র এই পরিমাণ টাকাতে। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন থাকবে বা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলো, বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো নারীর ভোটাধিকার যেটা রয়েছে তার আন্দোলন কী। ঠিক আছে, নারীর ভোটাধিকার আন্দোলন। আচ্ছা, নারী ভোটাধিকার আন্দোলন ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং কঠিন এক লড়াই। সব থেকে দীর্ঘতম এবং সব থেকে কঠিন এক লড়াই যেটা ছিল হচ্ছে নারীদের ভোটাধিকারের ক্ষেত্রে যেই আন্দোলনটা হয়েছিল। এটি কেবল ভোট দেওয়ার অধিকার পাওয়ার লড়াই ছিল না, বরং এটি ছিল সমাজে নারীর সমান মর্যাদা এবং রাজনৈতিক স্বীকৃতি সংগ্রাম। ঠিক আছে, পুরুষদের সাথে সাথে যাতে নারীদেরও সমান সম্মান করা হয় এবং সমান মর্যাদা দেওয়া হয়, তো তার জন্য এটাই এই আন্দোলনের একটা লড়াই ছিল এবং রাজনৈতিক স্বীকৃতির একটা সংগ্রাম ছিল নারীদের। ঠিক আছে, যেটা খুবই দীর্ঘ এবং খুবই একটা কঠিন সংগ্রাম বা আন্দোলন ছিল। এবার আন্দোলনের প্রেক্ষাপট বা সূচনা কখন হয়? তো ঊনবিংশ শতকের আগে পর্যন্ত বিশ্বে প্রায় কোনো দেশেই নারীদের ভোট দেওয়ার অধিকার ছিল না। ঠিক আছে, 19 শতকের আগে কোনো দেশেই কিন্তু নারীদের এই অধিকারটা দেয়া হয়নি। ঠিক আছে, মনে করা হতো নারীরা রাজনীতির জন্য অনুপযুক্ত এবং তাদের একমাত্র কাজ হলো সংসার পরিচালনা করা। তো 19 শতকের আগের থেকে নারীদের এমন ধরনের কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে শুধু একটা কাজের জন্যই, যে পিতৃতান্ত্রিক যে মানসিকতা, তো তারা মনে করত যে নারীদের শুধুমাত্র একটাই কাজ হতে পারে, সেটা হলো ঘর পরিবার দেখাশোনা করা। ঠিক আছে, বা সংসার পরিচালনা করা, এটাই একটাই কাজ হতে পারে। তারপরে কি রয়েছে? সেনেকা ফসল কনভেনশন। দেখো কি আছে, সেনেকা ফলস কনভেনশন, যেটা হচ্ছে 1848 সালে হয়েছিল। আমেরিকার নিউ ইয়র্কের এলিজাবেথ ক্যাডি স্ট্যান্ড এবং লুক্রেশিয়া মট এর নেতৃত্বে প্রথম নারী অধিকার সম্মেলন অনুষ্ঠিত করা হয়। এখানেই আনুষ্ঠানিকভাবে নারীদের ভোটাধিকারের দাবি উত্থাপন করা হয়। তো প্রথম যে দাবিটা এখানে করা হয় সেটাই হলো নারীদের ভোটাধিকারের ক্ষেত্রে দাবি, কিন্তু এই সম্মেলনের ক্ষেত্রে এটা সবার প্রথমে উত্থাপন করা হয়ে থাকে। আচ্ছা, প্রধান দুটি ধারা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হলো সাফ্রেজিস্ট। প্রথম যেটা বলা হয়েছে এখানে সাফ্রেজিস্ট, এখানে বলা হয়েছে কি মিলিসেন্ট ফসেট এর নেতৃত্বে এরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এবং আইন মেনে দাবি আদায়ের চেষ্টা করতেন। তো শান্তিপূর্ণভাবে তাদের যে দাবিটা ছিল যে নারীর ভোটাধিকার এবং সকল ক্ষেত্রে তাদেরকে সমান অধিকার বা মর্যাদা দেওয়া হবে, তো প্রথম এই চেষ্টাটা তারা করেছিল এখানে। তারপরে যেটা দ্বিতীয় নম্বরে আছে সাফ্রাজেট, যে এমেলিন পার্কহার্স্টের নেতৃত্বে এরা ছিলেন উগ্রপন্থী বা সংগ্রামী। ঠিক আছে, এরা ছিল কি উগ্রপন্থী বা সংগ্রামী ছিল, মানে এরা কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন করেনি। তাদের স্লোগান ছিল অ্যাকশনস নট ওয়ার্ডস। ঠিক আছে, তারা অ্যাকশন বা কাজের উপরে বা আন্দোলনে তারা বিশ্বাসী ছিল, কথা বলে এই সমস্ত সমস্যার সমাধানে তারা বিশ্বাসী ছিল না। তারা মিছিল, অনশন, এমনকি
সরকারি সম্পত্তিতে আঘাত করে সৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। ঠিক আছে, সম্পত্তি যে আঘাতের করে, তারপরে বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে তারা নিজেদের এই আন্দোলনের জন্য দৃষ্টি আকর্ষণে বিভিন্ন ধরনভাবে চেষ্টা করেছিল। তারপরে কি আছে, বিশ্বযুদ্ধের প্রভাব। তো প্রথম বিশ্বযুদ্ধের এখানে প্রভাব পড়েছিল, যেটা হলো 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে পুরুষরা যুদ্ধে চলে যায়। ঠিক আছে, 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই বিশ্বযুদ্ধে পুরুষরা যুদ্ধে চলে যায়, ফলে কলকারখানা, হাসপাতাল এবং অফিসের দায়িত্ব নারীরা কাঁধে তুলে নেয়। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন পুরুষেরা যুদ্ধে চলে যায়, তখন সেই সময় কি বাকি যে কাজকর্মগুলো রয়েছে, কলকারখানার কাজ, হাসপাতালের কাজ এবং অফিসের যে বিভিন্ন ধরনের কাজ, তখন কিন্তু সেই সমস্ত কাজগুলোকেই নারীরা নিজেদের হাতে নিয়ে নেয়। এটি প্রমাণ করে দেয় যে নারীরা সমাজে যে কোনো দায়িত্ব পালনে সক্ষম। তো তখন প্রথম পিতৃতান্ত্রিক সমাজে মানুষেরা এই ধারণাটা তারা এসেছিল যে নারীরা কিন্তু যে কোনো ধরনের কাজ করতে সক্ষম, সেটা হাসপাতালের কাজ বা অফিসের কাজ বা কলকারখানার কাজ যেমনই হোক না কেন, নারীরা এই ধরনের কাজ করতে সক্ষম। এই অবদান নারীদের ভোটাধিকারের দাবিকে আরও শক্তিশালী করে তোলে। তো যখন দেখা গেল যে নারীরা সমস্ত ধরনের কাজই খুব সঠিকভাবে এবং সফলভাবে করে যাচ্ছে, তখন এর ফলে বোঝা গেল যে নারীদের ভোটাধিকার যে আন্দোলনটা ছিল সেটা আরও ধীরে ধীরে শক্তিশালী হয়ে দাঁড়ায়। আচ্ছা, বিভিন্ন দেশের অধিকার অর্জন। তো বিভিন্ন দেশের মধ্যে দেখো নারীদের ভোটাধিকার আন্দোলন, নিউজিল্যান্ড ছিল পথিকৃত দেশভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোন। তো সবার প্রথমে যে নারীদের ভোটাধিকার আন্দোলনে বা নারীদের ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয় সেটা হলো নিউজিল্যান্ডে। ঠিক আছে, তো সবার প্রথমে নিউজিল্যান্ডে দেওয়া হয়, সেটা হলো 1893 সালে। বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের ভোট দেওয়ার অধিকার দেয়। তো নিউজিল্যান্ড হলো বিশ্বের প্রথম দেশ, সেটা হলো 1893 সালে প্রথম নারীদের ভোট দেওয়ার যে অধিকার, তারা এই অধিকারটা দিয়ে থাকে। তারপরে রয়েছে অস্ট্রেলিয়া, 1902 সালে দ্বিতীয় দেশ হিসেবে এটি অধিকার দেওয়া হয় নারীদেরকে। তারপরে রয়েছে রাশিয়া, 1917 সালে রুশ বিপ্লবের পর নারীরা এই অধিকার পায়। ঠিক আছে, রাশিয়ায় যে রুশ বিপ্লব হয় এবং রুশ বিপ্লবের পরে কিন্তু নারীদের যে ভোটাধিকার, এটা তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে রয়েছে ব্রিটেন, 1918 থেকে 1928 সাল, যেমন কি 1918 সালের 30 বছরের বেশি বয়সের নারীরা শর্ত সাপেক্ষে, ঠিক আছে, 1918 সালে প্রথম এখানে ব্রিটেনে 30 বছরের উপরে যে সমস্ত নারীরা থাকবে তাদেরকে শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটাও কিছু শর্ত সাপেক্ষে। এবং 1928 সালে সমস্ত প্রাপ্তবয়স্ক নারীদের সমান ভোটাধিকার দেওয়া হয়। তো প্রথম দুটো ধাপে এখানে ভোটাধিকার দেওয়া হয়, যেটা হলো 1918, কিন্তু এখানে দেওয়া হয় শুধুমাত্র 30 বছর এবং তার ঊর্ধ্বে যেই সমস্ত নারীরা আছে তাদেরকে শর্ত সাপেক্ষে ভোটদানের অধিকার দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে 1928 সালে 10 বছর পরে সমস্ত প্রাপ্তবয়স্ক নারীদেরকে এই অধিকারটা দেয়া হয়। আমেরিকা, যেটা হলো 1920 সালে সংবিধানের 19তম সংশোধনীর মাধ্যমে নারীদের ভোটাধিকারের অধিকার পায়। ঠিক আছে, আমেরিকায় 1920 সালে। আচ্ছা, ভারতের প্রেক্ষাপটে নারীর ভোটাধিকার। তো ভারতে কি হয় দেখো, ভারতে এই সংগ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। ব্রিটিশ বিরোধী যতগুলো আন্দোলন ছিল স্বাধীনতার আগে, তো এই আন্দোলনের সঙ্গে কিন্তু যে নারীর ভোটাধিকারের ব্যাপারটা কিন্তু যুক্ত ছিল। সরোজিনী নাইডু এবং অ্যানি বেসান্ট, যেটা হলো 1917 সালে, তারা ব্রিটিশ সরকারের কাছে নারীর ভোটাধিকার দাবি জানান প্রথম। ঠিক আছে, সরোজিনী নাইডু এবং অ্যানি বেসান্ট 1917 সালে প্রথম ব্রিটিশ সরকারের কাছে তাদের ভোটাধিকারের দাবি জানানো হয়। তারপরে 1935 সালে যে ভারত শাসন আইন হয়, তো এই আইনে সীমিত পরিসরে নারীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। নারীদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় 1935 সালের যে ভারত শাসন আইনের মাধ্যমে, কিন্তু সমস্ত নারীদেরকে এই অধিকারটা দেওয়া হয় না, কিছু সীমিত পরিসরে এই অধিকারটা দেয়া হয়ে থাকে। তারপরে রয়েছে 1950 সালে, যেটা সংবিধান কার্যকর হয়। ঠিক আছে, আমাদের সংবিধান কার্যকর হয় 1950 সালে, এবং এই সংবিধান কার্যকর হওয়ার পরে, ভারত স্বাধীন হওয়ার পর যখন সংবিধান শুরু হয়, তখন থেকেই বৈষম্য ছাড়াই সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, ঠিক আছে, তো যেটা প্রদান করা হয়ে থাকে। মানে সংবিধান রচনা যখন শুরু হয় বা সংবিধান যখন কার্যকর হয় 1950 সালে, তখন থেকেই
নারীদের মধ্যে ভোটাধিকারে যে সীমিত কিছু ছিল শর্ত, সেই সমস্ত শর্তগুলোকে তুলে নিয়ে সার্বজনীন প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকার, সেটা পুরুষ এবং নারী সকলকেই এই অধিকারটা দেওয়া হয়, যা অনেক উন্নত দেশের শুরুতে করতে পারেনি। ঠিক আছে, উন্নত দেশগুলো রয়েছে যারা ভারতের থেকে আরও উন্নত দেশ, তারাও যেটা শুরু করতে পারেনি, কিন্তু ভারত এটা শুরু করেছিল 1950 সালেই। আচ্ছা, আন্দোলনের তাৎপর্য কি দেখো, এই আন্দোলনের ফলেই আজ নারীরা পৃথিবীর বিভিন্ন দেশের নীতি নির্ধারণের পর্যায়ে অংশ নিতে পারছে। ঠিক আছে, তো 1950 সালে যখন সংবিধান কার্যকর হয় এবং এই যে নারীদের যে ভোটাধিকারের যে এই আন্দোলন, এবং আন্দোলনটা সফলতা পায় 1950 সালে যখন সংবিধান কার্যকর হয়, এবং এর ফলেই এখন পৃথিবীর বিভিন্ন দেশে যে কোনো জায়গায় যাও, নারীরা কিন্তু বিভিন্ন ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে অংশগ্রহণ করতে পারছে। এটি লিঙ্গ বৈষম্য দূর করার পথে প্রথম এবং প্রধান পদক্ষেপ ছিল। ঠিক আছে, লিঙ্গ বৈষম্য, নারী এবং পুরুষদের মধ্যে যে বৈষম্যটা ছিল, এটা বৈষম্য দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রধান পদক্ষেপ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।